একটি নির্জন প্রহর চায়ের পর্ব 13। খুব বড় বড় অক্ষরে লেখা আছে, খাবেন নাকি? তাতে একটা মানুষের ছবি। সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হা করে নুডলস মুখে নিচ্ছে। তার পাশে আর একটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখেই জিভে জল চলে আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার। তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখন এই বিরিয়ানি খেতেই হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকেই যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভেতরে প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে? বলেই উনি ভেতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললে তো হবে না, তুমি বলো কি খাবে? সাদা ভাত আর মাছ খাবো। ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিসফিস করে বললাম, রোহান বাবু, তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপ্পার হাতের আঙুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপা, আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে বললেন, বেটা, এসব খেলে রাস্তায় গাড়িতে বমি হতে পারে। তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না, আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তোরই একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান, পাপা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান এবার জোরে ঘ্যান ঘ্যান করে বলে উঠল, না, আমি বিরিয়ানি খাবো। দুই দাদু এসে বললেন, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত আর সবজি দাও খেতে। তরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মা আর আমি খাবো। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? মিনমিন করে বললাম, রোহান যখন বলছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে, আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখে ভীষণ অবাক হলাম। বাহ, এখনকার রেস্টুরেন্টগুলো কি দারুণ। আমাদের ওদিকে তো 180 টাকা নেই মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140। আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটনের সাথে 1 বাটি করে খাসির মাংস এক্সট্রা দিচ্ছে। ছোঁয়া, মৃন্ময় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছা করছে এখনই ডেকে নিয়ে আসি। জীবনের প্রথম এত লোভে কিছু খাচ্ছি। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলেছি, দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলো। রোশন স্যার বললেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 2 প্লেট মাংস সহ 1000 টাকা, আর আপনাদের 1000 টাকা। সাথে সাথে আমার মাথায় বজ্রপাত হলো। মাথার সেন্স হারিয়ে ফেলে চট জলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি? বিরিয়ানি 1000 টাকা কেন? ম্যাম, খাসির বাটি 320 টাকা করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, ফাইজলামি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 180 ফুল প্লেট। আমরা তো তাই দেখেই অর্ডার করেছি। চেয়েছি মাটন বিরিয়ানির প্লেট, সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই ভাববে আপনারা বিরিয়ানি প্লেটের সাথেই দিচ্ছেন। আপা, আমরা দিয়ে রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। ধান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে, মানুষ না বুঝে খেয়ে ফেলবে, আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন, আমি সারা, আমার সাথে এসব করে দিতে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি, মাংস কেন দিয়েছেন? আমার লাগলে চেয়ে নিতাম। আপা, আপনার না লাগলে ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আমাদের মাংস। আপা, এটো করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিস খেয়েছি, এটো হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনাদের মাংস। 420 রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তোরই হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, যাও তুমি। আমি রাগী চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা, মানছি ওদের ভুল। চারিদিকে মানুষ তাকিয়ে আছে, খেয়ে নাও। তাছাড়া টাকা আমি দিচ্ছি। তুমি রাগ করছো কেন? রাগ করবো না,
স্বামী হন আমার। রোশন স্যার সাথে সাথে ঝলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হলো ওনার, নাকে ঝাল ঢুকে গেল। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথা তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বরাবর অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলেও রোশন স্যার ঠিকই আমার দিকে ভ্রু কুচিয়ে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দেব, এখান থেকে রাখো। আমিও ফিসফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না, আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি বুঝতে পেরেছি, এসবই সারা জীবন সহ্য করতে হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশন স্যারকে বললাম, একটা পান খাওয়ান আমাকে, খারাপ লাগছে খুব। উনি ভ্রু কুচিয়ে তাকিয়ে বললেন, তুমি পান খাবে? হ্যাঁ, আমি তো পান খাই, 3 বেলা করেই পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়, কেন তা জানি না। আসতে বলো, বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বললে মানুষ কি ভাববে? কি ভাববে শুনি? ভাববে যা ঘটার তা ঘটে গিয়েছে। আশ্চর্যজনক কথা। গাড়ি চলছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। হাঁড়ি হঠাৎ হঠাৎ থেমে যাওয়ার জন্য হুমড়ি খাচ্ছি বারবার। প্রচন্ড অশান্তি লাগছে শরীরের মাঝে, চোখ মুখ লাল হয়ে এসছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারি মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তরি রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেয়ে পেট খারাপ হবে। নিজে তো অসুস্থ হলেই তোমার জিদের জন্য তোমার নতুন আম্মারও অসুস্থ লাগছে। এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল, রোহান তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবে। আম্মা না শেখালে কি আমি বলতাম? আম্মারই খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে দিয়ে বলিয়েছে। তরি রোহানকে বলল, আর একটাও মিথ্যে কথা বলবি না কিন্তু আম্মার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই বিচ্ছু আমার ইজ্জত আর রাখলো না। কি লজ্জার কথা। রোশন স্যার কি অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড়হুড় করে বমি করে ভাসিয়ে দিলাম স্যারের গায়ের উপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করছি তার হিসাব নেই। রোশন স্যারের যে কি একটা অবস্থা, মুখের অদলে কি অদ্ভুত চাহনি, তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহ জানে ওনার মনের অনুভূতি কি এই মুহূর্তে। কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি, ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা।